আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আর যারা অসুস্থ আছো আল্লাহ তাআলার কাছে চাই তারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো এর আগের ক্লাসে আমরা কি করেছিলাম, এই বহুপদী অধ্যায়ের অর্থাৎ যে দ্বিতীয় অধ্যায়টা রয়েছে তার বেশ কয়েকটা ম্যাথ আমরা সলভ করেছিলাম। এখন আজকের ক্লাসে আমি কয়েকটা ম্যাথ বোর্ডে তুলে রেখেছি, এ কয়টা আমরা সমাধান করব। তার আগে একটা কথা বলে নিই, এই অধ্যায়টা মূলত আমরা অনেকেই জানি হয়তোবা যে এই অধ্যায়টা দুইটা বীজ এবং দুইটা মূল দেওয়া থাকবে অথবা সমীকরণ দেওয়া থাকবে। সমীকরণ থেকে আমাদেরকে মূল নির্ণয় করতে হবে এবং দুইটা মূল যদি দেওয়া থাকে সেখান থেকে আমাদেরকে সমীকরণটা তৈরি করতে হবে। মূলত বেসিকটা হচ্ছে এই দুইটা কাজ নিয়ে আমাদের। তো আমি বোর্ডে যে কয়েকটা ম্যাথ তুলে রেখেছি তোমরা একটু খেয়াল করে দেখো, এগুলো বেশ ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসার জন্য। তো এগুলো আসলে তোমার বেসিক যেটা রয়েছে এই অধ্যায়ের জন্য সেটা তোমার মানে শক্ত করবে আর কি, বেশ ভালো করবে তুমি যদি এই ম্যাথগুলো করে রাখো। তো চলো আমরা এগুলো একটু সমাধান করি। এক নম্বরে তোমরা খেয়াল করো, এক নম্বরে বলছে কি এ ও বি দুটি মূল হলে সমীকরণটি নির্ণয় করো। আমরা কি জানি সমীকরণ নির্ণয়ের সূত্রটা আগে আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা প্রথম ক্লাসে এই সূত্রটা নিয়ে আলোচনা করেছি। সূত্রটা কি আমরা জানি, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল আমরা জানি কি মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। তো আমরা এখন সরাসরি মানটা বসাই দেবো। দেখো দুটা মূল দেওয়া আছে এ ও বি, তো এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল অর্থাৎ এ ও বি এর যোগফল এ প্লাস বি ইন্টু এক্স সূত্রের এক্স এটা প্লাস মূলদ্বয়ের গুণফল অর্থাৎ দুইটা মূল কোন দুইটা দেওয়া আছে এ ও বি, এ মূলদ্বয়ের গুণফল এ এক্স ইকুয়াল এ বি ইকুয়াল টু 0। মূলত এটা আমাদের অ্যান্সার। তো আমাদের সূত্রটা কি এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল তার সাথে এক্স গুণ প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। সমীকরণ নির্ণয়ের সূত্রটা হচ্ছে এটা, দুইটা মূল যদি দেওয়া থাকে, যে কোনো মূল দেওয়া থাকে, দুইটা যদি মূল দেওয়া থাকে আর আমাদের যদি বলে যে দ্বিঘাত সমীকরণটা নির্ণয় করো, তাহলে আমরা কি এই সূত্রে প্রয়োগ করব এবং আমরা সে মানটা পেয়ে যাব। এখন ত্রিঘাত নির্ণয়ের একটা যে সমীকরণ রয়েছে সেটা তোমাদেরকে আগে বলেছি, তিনটা মূল যদি দেওয়া থাকে তো ওই সূত্রে প্রয়োগ করে আমরা সেই মানটা বের করব। তবে বেশি ইম্পর্টেন্ট আপাতত এই দুইটা দেওয়া থাকবে তার সমীকরণটা নির্ণয় করতে হবে। তো চলো আর পরের ম্যাথে যাই। দেখো 2 নম্বরে কি বলছে, একই কথা বলছে কি যে দুইটা মূল 3 ও -4 দুটি মূল হলে সমীকরণটি নির্ণয় করো। সেম একই কাজ, আমাদেরকে সমীকরণটা ওই একটাই সূত্রে প্রয়োগ করে নির্ণয় করতে হবে। তো দেখো আমরা সূত্রটা কি জানি, এক্স স্কোয়ার সূত্রের এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল। আচ্ছা দুইটা মূল কি দেওয়া আছে দেখো, তো আমরা এইখানে যোগটা করে নিই। দেখো 3 প্লাস আর একটা মূল হচ্ছে -4, এটাই না বলছে মূলদ্বয়ের যোগফল। তো এই যোগ যদি আমরা করতে যাই তখন কি হয়, 3 প্লাসে মাইনাসে -4 ইকুয়াল টু -1, এটাই তো, তাই না? তো এখন আমরা কি করব, মূলদ্বয়ের যোগফল অর্থাৎ মূলদ্বয়ের যোগফল কি পাই আমরা, -1 পাই, তার সাথে এক্স গুণ প্লাস মূলদ্বয়ের গুণফল। দুইটা মূল কি দেওয়া আছে দেখো, আমি দুইটা মূলের গুণ করে নিই, -4 ইন্টু, তাই না, সমান কি 3 4 12 -12, এটাই তো, তাই না, মূলদ্বয়ের গুণফল। তো এখন কি হচ্ছে, মূলদ্বয়ের গুণফল কত পেলাম, -12 ইকুয়াল টু 0, এটাই তো, তাই না? এখন দেখো এখন শুধু সাজিয়ে নেব। তো এক্স স্কোয়ার থাকলো মাইনাসে প্লাস অর্থাৎ মাইনাসে প্লাস আর এই যে এক্স তার সাথে গুণ অর্থাৎ শুধুমাত্র এক্সের সাথে 1 গুণ, মানে এটার কোনো মূল্য নাই। তো কি হলো এখানে প্লাস এক্স, আর এখানে দেখো মাইনাসে প্লাসে -12 ইকুয়াল টু 0। তো এটা আমাদের অ্যান্সার। তো এরকম যতগুলো মূল যেভাবেই তোমাদেরকে যেরকম হার্ডলিভাবেই তোমাদেরকে দুইটা মূল দেখ না কেন, তোমাদেরকে যদি বলে যে আমরা সমীকরণ তৈরি করব, তো আমরা ইজিলিভাবে এই পদ্ধতিতে সেই সমীকরণটা নির্ণয় করব। শুধুমাত্র সূত্রটা যে ফর্মুলাটা রয়েছে সেটা যদি আমাদের মস্তিষ্কে থাকে তবে আমরা যে কোনো উপায়ে সেই মূল দুইটা দিয়ে আমরা সমীকরণটা তৈরি করে নিতে পারবো। তো এবার দেখো এখন 3 নম্বরে কি বলছে দেখো, বলছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 8 ইকুয়াল টু 0 এর একটি মূল 4 হলে অপরটি কত। এরকম কোনো ম্যাথ যদি তোমরা পাও তো একটা রুলস রয়েছে ম্যাথটার, আমি তোমাদেরকে দেখাই। বলছে একটি মূল 4, আমরা ধরে নেব সমাধান। তোমরা সমাধানটা একটু সাজিয়ে গুছিয়ে লিখবে, আমি সময়ের স্বল্পতার কারণে তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে দিতে পারছি না। তবে আমি যেভাবে দিচ্ছি তোমরা শুধু সেভাবে বেসিকটা ধরে নাও তাহলে হবে। তো আমরা ধরি সমীকরণটি একটি মূল, আমরা কি জানি যে মূল এই অধ্যায়ের মূলত ধরতে গেলে কি প্রত্যেকবার আমরা কি ধরি, একটা আলফা অপরটা বিটা। তো আমরা ধরি একটি মূল
একটি মূল আলফা ধরবো, একটি মূল বিটা ধরবো, তাই না? একটি মূল আলফা সমান কত? ধরি একটি মূল আলফা সমান 4 আর অপরটি হচ্ছে বিটা, তাই না? অপরটি এই হচ্ছে আমাদের কাজ। একটি মূল আলফা সমান যদি 4 হয় তো অপরটি হচ্ছে বিটা। তো এখন আমাদের কি বলছে? অপর মূলটি নির্ণয় করো। একটি মূল দেওয়া আছে 4, অপর মূলটি নির্ণয় করতে বলছে। অর্থাৎ একটি মূল যদি আলফা সমান 4 হয় তো আমাদের নির্ণয় করতে হবে কোনটা? বিটার মানটা নির্ণয় করতে হবে আমাদের। মূলত এটা আমাদের কাজ। তো দেখো, এরকম যদি কোনোটা বলে যে একটা মূল দেওয়া আছে অপরটি নির্ণয় করতে বলবে, তাহলে প্রত্যেকবারই একটাই রুল, সেটা হচ্ছে আমরা শুধু মূলদ্বয়ের গুণফল নির্ণয় করব। আমরা কি করব? শুধুমাত্র আমরা কি জানি যে মূলদ্বয়ের ম্যাথগুলো করতে গেলে আমাদের মূলদ্বয়ের যোগফল একবার নির্ণয় করতে হয়, একবার গুণফল নির্ণয় করতে হয়। তো এরকম কোনো কিছু যদি দেওয়া থাকে, একটা মূল দেওয়া থাকে, ওর মূলটি নির্ণয় করতে বলে, তাহলে আমরা শুধুমাত্র একটাই কাজ, সেটা হচ্ছে মূলদ্বয়ের গুণফল নির্ণয় করব। তাহলে আমরা অপর মূলটি পেয়ে যাব। তো দেখো, অতএব মূলদ্বয়ের গুণফল, প্রত্যেকবার আমরা একই কাজ করব। তো মূলদ্বয়ের গুণফল সমান কি জানি আমরা? আলফা এবং বিটার গুণফল, তাই না? আলফা ইন্টু বিটা সমান, আচ্ছা মূলদ্বয়ের গুণফল আর যোগফল নির্ণয়ের সূত্রটা আমরা তো জানি। যোগফল নির্ণয়ের সূত্রটা কি ছিল? আলফা প্লাস বিটা সমান মাইনাস বি ডিভাইডেড বাই এ, আর গুণফল আলফা ইন্টু বিটা সমান সি ডিভাইডেড বাই এ। এটা সূত্র, তাই না? আমাদের গুণফল আর যোগফল নির্ণয়ের সূত্র এটা। তো এখন কি সি বলতে আমরা কি জানি? যে কনস্ট্যান্ট মান, অর্থাৎ ধ্রুব মানটা। আর এ কোনটা? এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। তো এখানে খেয়াল করো, আমরা মানগুলো একটু নিয়ে আসি এখান থেকে। আমাদের দরকার কি? সি আর এ, তাই না? সি বলতে কোনটা? কনস্ট্যান্ট মান, অর্থাৎ 8 আমরা জানি, যেটা ধ্রুব মান। তো 8 ডিভাইডেড বাই এ কোনটা? এক্স স্কোয়ারের সহগ। তো এক্স স্কোয়ারের সহগটা খেয়াল করে এখানে 1, এক্স স্কোয়ারের সহগ 1, তাই না? তো এখন আমাদের কাজ কি? আমাদের এখন কাজ হচ্ছে শুধুমাত্র বিটার মানটা আনতে হবে। তো আলফার মানটা বসায় দাও। আলফার মান কত? 4 ইন্টু বিটা ইকুয়াল টু কত? 8। 8-এর নিচে 1 মানে কোনো মূল্য সেটা নাই, 8ই হয়, এটা তোমরা সবাই জানো। বা এখন আমাদের কি কাজ? বিটার মানটা দরকার। বিটা রাখো আর 4টাকে পার করে দাও, তাহলে 8 ডিভাইডেড বাই 4 সমান 2। এটাই মূলত আমাদের অ্যান্সার। অপর মূলটি 2। ঠিক আছে, এভাবে যদি প্রত্যেকবার বলে শুধুমাত্র আমরা গুণফলটা নির্ণয় করব, যদি একটা মূল দেওয়া থাকে এবং অপর মূলটা নির্ণয় করতে বলে। তো ঠিক আছে, এটা গেল। এবার পরের ম্যাথে যাই আমরা। দেখো 4 নম্বর কি বলছে? বলছে পি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় সমান হলে পি এর মান কত? বলছে সমীকরণের মূলদ্বয় সমান হলে পি এর মান কত? আচ্ছা, আমরা আগে একটা শর্ত পড়েছিলাম কি, যে মূলদ্বয় সমান হওয়ার শর্ত রয়েছে একটা, সেটা হচ্ছে নিশ্চয়কের মান 0 হতে হবে। নিশ্চয়কের মান 0, নিশ্চয়ককে ডি দ্বারা প্রকাশ করা হয়, আর নিশ্চয়ক সমান হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে নিশ্চয়ক সমান 0 হতে হবে, মানে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এই সূত্রে আমরা নিয়ে যাব, তাহলে আমরা পি এর মানটা পেয়ে যাব। আচ্ছা দেখো এবার আমরা কি করি। বলছে এত সমীকরণের মূলদ্বয় সমান হলে পি এর মান কত? এখন শর্তটা লিখে দেবো আমরা সর্বপ্রথম আগে। সমীকরণের মূলদ্বয় সমান হতে হলে নিশ্চয়ক হবে 0, তাই না? এটা আমাদের শর্ত। অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এখন আমাদের কি কি মানের প্রয়োজন? এখানে দেখো, বি এর মান প্রয়োজন, এ এর মান প্রয়োজন, আর সি এর মান প্রয়োজন। তো বি সমান কি আমরা জানি? বি সমান হচ্ছে এক্স এর সহগ। তো এখানে এক্স কি রয়েছে দেখো, এক্স রয়েছে এখানে, এই যে এক্স এর সহগ রয়েছে 1, তো 1টা লিখে দাও। আর প্রয়োজন কি? এ এর সহগ কি? এ হচ্ছে কোনটা? এক্স স্কোয়ারের সহগ। আচ্ছা, এক্স স্কোয়ারের সহগ কোনটা দেখো এদিকে? পি। তো পিটা এখানে লিখে দাও। তারপরে কি রয়েছে? সি, অর্থাৎ ধ্রুবমান, অর্থাৎ এক্স এবং এক্স স্কোয়ার ব্যতীত বাকি যে মানটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সি। তো সিটা এখানে খেয়াল করো, সি রয়েছে 2, তাই না? তো এ কয়টা মান যদি আমরা এখানে বসায় দিই তাহলে আমরা কি পাবো? পি এর মানটা পেয়ে যাব, কারণ আমাদের এখানে বলছে পি এর মান নির্ণয় করো। তো দেখো এবার, বা বি কত রয়েছে? 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কত রয়েছে? পি ইন্টু সি কত রয়েছে? 2 ইকুয়াল টু 0। বা এখানে 1 যেহেতু স্কোয়ার, তো এটা কোনো চেঞ্জ হবে না, 1ই থাকলো। তো দেখো 1 মাইনাস
4 দুগুণা 8, 8p, 4 দুগুণা 8p ইকুয়াল টু 0, বা মাইনাস 8p ইকুয়াল টু -1, বা 8p ইকুয়াল টু 1, মাইনাস উভয় পক্ষ থেকে আউট, বা মাইনাস দ্বারা উভয় পক্ষে গুণ করলাম, তোমরা যেভাবে ধরতে পারো, বা p সমান, আমাদের p এর মান দরকার সেহেতু pটা আমরা রেখে দিলাম, বাকি যা আছে সেটা পার করে দেবো ডান পক্ষে। তো নিচে রয়েছে 8, তো 1/8, এটা হয় না, এটা গুণ হিসাবে রয়েছে, ডান পক্ষে পার হলে কি হয়, গুণ হয়ে যায়। তো p এর মান 1/8, মূলত এটা আমাদের অ্যান্সার। তো এই হচ্ছে কাজ। এরকমভাবে তোমরা যদি বলে কি দুইটা মূল দেওয়া থাকে, আর শর্তগুলো আমরা ফলো করবো, বেশিরভাগ আমরা যে শর্তগুলো আমরা পড়েছি না, ওই শর্তগুলো আমরা মস্তিষ্কে সবসময় ঘোরাতেই থাকবো, তাহলে আমাদের মাথায় এমনিতেই চলে আসবে যে আমাদের কি করার প্রয়োজন এখন। তো সেই শর্ত অনুযায়ী যেমন আমরা এখানে পেলাম যে সমান হতে হলে কি হয়, নিশ্চয়কের মান 0 হতে হবে। তো এই হিসাবে আমরা অঙ্কটা করলাম। তো এবার পরের নম্বরে আসি। এখানে কি বলছে দেখো, দ্বিঘাত সমীকরণের বীজ, এটা শর্টকাট একটা প্রশ্ন আমি লিখে রেখেছি, কারণ এটা তোমাদের মাথায় রাখার জন্য আমি শুধু লিখে রেখেছি। দ্বিঘাত সমীকরণের বীজ, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় অনেকবার আসছে এবং অনেক সালেও এটা পড়েছে। তোমাদেরকে যদি বলে এটা, তো আমরা দ্বিঘাত সমীকরণের বীজটা কি জানি, -b ± √b² - 4ac ডিভাইডেড বাই 2a, তাই না? আমরা জানি কি এটা হচ্ছে মূলত বীজ। এখন বীজ এখানে কয়টা রয়েছে, একবার আমরা আলফা দিয়ে লিখবো, একবার বিটা দিয়ে লিখবো। বলে যে বীজ কি বা বীজদ্বয় কি, এরকম প্রশ্ন করতে পারে, বীজ দুইটি লেখো। তো বীজ দুটি হচ্ছে আলফা সমান -b +√b² - 4ac ডিভাইডেড বাই 2a, এটা একটা প্লাস দিয়ে নেব, একবার মাইনাস দিয়ে নেব। বিটা সমান -b -√b² - 4ac ডিভাইডেড বাই 2a, মূলত এটা আমাদের অ্যান্সার। এভাবে তোমরা অ্যান্সারটা করে রেখে দেবে, এটা বেস্ট ইম্পর্টেন্ট। এটা মূলত তোমাদের যদি সমীকরণ থাকে, সমীকরণ দেওয়া আছে, এখন বলবে আমাদের যে মূল দুটি নির্ণয় করো, তখন এই সূত্রটা আমাদেরকে প্রয়োগ করতে হবে, বেস্ট ইম্পর্টেন্ট। কিন্তু এটা সমীকরণ দেওয়া থাকবে, সমীকরণ থেকে মূল নির্ণয় করতে হবে, আর মূল নির্ণয়ের মানে সূত্রটাই হচ্ছে এটা। তো এটা তোমরা মাথায় ভালো করে রাখিও। তো এবার পরের নম্বরে আসি। এখানে বলছে কি 6 নম্বরে দেখো, এখানে বলছে যে বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো। আর আমরা বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করার সূত্র কি জানি, যে এখানে আমাদের যে অধ্যায় রয়েছে নিশ্চয়ক, এই নিশ্চয়ক মূলত আমাদেরকে বলে দেবে যে এটার প্রকৃতি বা বৈশিষ্ট্যটা কেমন। নিশ্চয়ক সমান কি, যে আমরা জানি নিশ্চয়কে ডি দ্বারা প্রকাশ করা হয়, ডি সমান কি b² - 4ac, এই সূত্রটা আমরা জানি নিশ্চয়কের। আর যেখানে যেরকম প্রশ্ন, অর্থাৎ এরকম যদি কোনো প্রশ্ন তোমাদেরকে করে যে প্রকৃতি বা বৈশিষ্ট্য বা প্রকৃতিটা কীরকম সেটা নির্ণয় করো, তাহলে আমরা কি জানি যে শুধুমাত্র আমাদেরকে নিশ্চয়ই বলে দিতে পারে যে তার প্রকৃতিটা কীরূপ, তাহলে আমরা সেই নিশ্চয়কের সূত্রটা প্রয়োগ করব, তাহলে আমরা পেয়ে যাব কি এর প্রকৃতি বা বৈশিষ্ট্যটা কীরকম। তো দেখো, আমরা জানি নিশ্চয়ক সমান কি জানি, নিশ্চয়ক ডি সমান কি জানি আমরা, b² - 4ac, এটা আমাদেরকে বলে দেবে তার প্রকৃতি বা বৈশিষ্ট্যটা কীরূপ। তো দেখো আমাদের এখানে কোন কোন মানটা প্রয়োজন, দেখো তো বি এর মানটা প্রয়োজন, এ আর সি এর মানটা প্রয়োজন। এখন আমরা ওই সমীকরণ থেকে নিয়ে নেব এ মানটা মানে কোন মানটা এখানে দরকার সেটা। তো বি এর মান প্রথমে আমাদের প্রয়োজন, বি হচ্ছে কি এক্স এর সহগ, এক্স এর সহগ কি রয়েছে 2। তারপর আমাদের কি প্রয়োজন, এ কি x² এর সহগ, x² এর সহগ কি আছে 4। আর কি প্রয়োজন, সি কি কনস্ট্যান্ট মান, ধ্রুবমান, অর্থাৎ x² এবং x ব্যতীত বাকি যেটা রয়েছে সেটা হচ্ছে সে ধ্রুবমান। তো সে ধ্রুবমানটা এখানে কি রয়েছে -1। এখানে তোমরা অনেকে ভুল করো, যারা এখানে যদি এরকম মাইনাস থাকে তাহলে শুধুমাত্র 1টা নিয়ে নেয়, আবার অনেকে -1 নেয়, সেটা ঠিক আছে, কিন্তু -1 সহ নিতে হবে তোমাদেরকে। যদি +1 থাকতো তাহলে সেখানে কথা ছিল না, +1 নেওয়ার প্রয়োজন ছিল না, কারণ সামনে কিছু নাই মানে আমরা কি জানি এটা প্লাস। কিন্তু মাইনাস যদি থাকে সেটা তোমাদেরকে উল্লেখ করে দিতে হবে, বা মাইনাস সহ তোমাদেরকে নিতে হবে, নাহলে ম্যাথটা ভুল হয়ে যাবে। তো দেখো এখন শুধু আমরা মানটা বসাবো। বি কি রয়েছে 2 এর উপর স্কোয়ার -4 ইন্টু এ কি 4 ইন্টু সি কি -1, তাই না, সমান 2 দুগুণা 4 -4 4 16, 16 একে 16। আচ্ছা -16 আর -1 দ্বারা গুণ করলে +16 হয়ে যায় না, তো +16, এটা তোমরা অনেকে জানো, এটা আমি আর কি বুঝাবো। তো দেখো সমান কত 20, যা যোগবোধক কিন্তু পূর্ণবর্গ নয়। আচ্ছা এটা কি পূর্ণবর্গ,
এটা পূর্ণবর্গ নয়। অতএব এর প্রকৃতি বা বৈশিষ্ট্য কি? বাস্তব, অমূলদ এবং অসমান। বাস্তব, অমূলদ এবং অসমান। এর প্রকৃতি বা মূলদ্বয়ের বৈশিষ্ট্যটা হচ্ছে কি? বাস্তব, অমূলদ এবং অসমান। বাস্তব, অমূলদ ও অসমান, তাই না? আমরা শর্ত থেকে জানি, ওই যে শর্তে আমরা পড়েছিলাম প্রথমে, ওই শর্তে বলে দিয়েছে যে যদি যোগবোধক কিন্তু পূর্ণবর্গ না হয় তবে কি সেটা বাস্তব, অমূলদ এবং অসমান। সেটা আমরা শর্তে পেয়েছি। তো এইভাবে তোমরা এর শর্তগুলো বের করে নিবা। তো এবার পরের নম্বরে যাই। এখানে কি বলছে দেখো, কোন শর্তে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর একটি মূল অপরটির উল্টো ও বিপরীত চিহ্ন বিশিষ্ট। এরকম যদি ম্যাথ পাও, এগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট এই অধ্যায়ের জন্য। তো দেখো এরকম যদি বলে তাহলে আমরা সমাধানটা কীভাবে করি দেখো। এখানে বলছে কোন শর্তে, শর্তটা মানে শুধুমাত্র আমাদের কাছে শর্তটা চাচ্ছে যে কোন শর্তে এত এর একটি মূল অপরটির উল্টো ও বিপরীত চিহ্ন বিশিষ্ট। সুতরাং আমাদেরকে এখন শর্তটা আনতে হবে। তো চলো আমরা শর্তটা নিয়ে আসি। ধরি মূলদ্বয় আমাদের ধরে নিতে হবে, তাই না? আমরা তো জানি দুইটা মূল ধরে নিতে হবে। ধরি একটি মূল, কারণ এখানে বলে দিচ্ছে যে একটি মূল অপরটির উল্টো এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট। সো মূল দুটো আগে আমাদেরকে আনতে হবে। তো মূল দুটি আগে আমরা আনি। দেখো কি বলছে, একটি মূল অপরটির উল্টো, অর্থাৎ একটি মূল আমরা ধরে নিই, একটি মূল আলফা, অতএব অপরটি একটি যদি আলফা হয় তো অপরটি কি বলছে একটু ভালো করে তোমরা খেয়াল করো। একটি মূল আলফা, অপরটি হচ্ছে উল্টা। আচ্ছা, এই আলফার উল্টো কি? এর নিচে 1 রয়েছে না? এর নিচে কি 1 রয়েছে। তো এর উল্টো যদি করি তো 1 ভাগ আলফা হয় না? তো সেটাই বলছে অপরটির উল্টো, অর্থাৎ অপরটির উল্টো আমরা পেলাম। এখন বলছে বিপরীত চিহ্ন বিশিষ্ট, অর্থাৎ এই আলফার পূর্বে কি রয়েছে? প্লাস চিহ্ন, প্লাসের বিপরীত কি? মাইনাস। সো এর অ্যান্সারটা হচ্ছে এটা, তাই না? একটা মূল যদি আলফা তো অপরটি হচ্ছে -1 ডিভাইডেড বাই আলফা। তো এটা আমরা বসাবো। দেখো অপর মূলটি তাহলে কি হলো? -1 ডিভাইডেড বাই আলফা। একটি মূল অপরটির উল্টো এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট। সো বিপরীত চিহ্ন হয়েছে, উল্টো হয়েছে, মানে 1 ভাগ আলফা, যেহেতু ওটা 1 নিচে 1 রয়েছে, ওটাকে উল্টে দিলে কি হয়? 1 ভাগ আলফা হয়। তো এখন আমাদের কাজ কি দেখো। আচ্ছা, এখন বলছে কি একটি মূল অপরটির উল্টোর বর্গ। তা আমরা এটা পেলাম, একটা মূল দুটো আমরা সাজিয়ে নিলাম, তাই না? একটি মূল পেলাম, অপর মূলটি পেলাম। এখন কি হচ্ছে, কি কাজ করব? যে মূল দুটির গুণফল নির্ণয় করবো। আচ্ছা দেখো এখানে 7 নম্বরে কি বলছে যে একটি মূল অপরটির, মানে শুধুমাত্র শর্তটা যাচ্ছে এখানে। আর দ্বিতীয় নম্বরে বলছে কি যে এর মূল দুটি শূন্য। শর্ত আমার একটা আনতে হবে যেন মূল দুটি শূন্য হয়। দ্বিতীয় নম্বরে আমরা কি আনবো? দুইটা মূলের মান আনবো আমরা শূন্য। কিন্তু 1 নম্বরে বলছে শুধুমাত্র শর্ত যাচ্ছে, অর্থাৎ একটা শর্ত আমাদেরকে দেখাতে হবে যে কোন শর্তে এই একটি মূল অপরটির উল্টো এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট। সো কী কাজ করবো আমরা? শুধুমাত্র মূল দুটির গুণফল নির্ণয় করব। তো দেখো মূল দুটির গুণফল সমান কি? আলফা ইন্টু 1 ডিভাইডেড বাই আলফা, তাই না? এটা হচ্ছে মূলদ্বয়ের গুণফল সমান। আচ্ছা, গুণফলের সূত্রটা আমরা কি জানি? এক যোগফল নির্ণয়ের আর গুণফল নির্ণয়ের সূত্রটা আমরা বলেছিলাম। যোগফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে -b ডিভাইডেড বাই এ, আর গুণফল নির্ণয়ের সূত্রটা আমরা পড়েছিলাম কি? c ডিভাইডেড বাই এ। তো এই সূত্রটা আমরা প্রয়োগ করব। তো c ডিভাইডেড বাই এটা আনো এখান থেকে। c হচ্ছে কি? c তো c, তাই না? আর a হচ্ছে x স্কোয়ারের সহগ, x স্কোয়ারের সহগ কি আছে? a। তো এটা বসায় দাও সমান। দেখো তো আলফা আলফা কেটে যায় না? তাহলে থাকে কি? -1 c ডিভাইডেড বাই এ, তাই না? বা এর নিচে কি রয়েছে? 1 রয়েছে না? এই 1 দ্বারা উপরে শিখে গুণ হবে, অর্থাৎ আড়াআড়ি গুণ হবে। সমানের এপার ওপার আড়াআড়ি গুণ হয়, তাই না? আমরা গুণ করে দেবো। তো দেখো তাহলে c এর সাথে নিচে যে 1 আছে ওটার সাথে গুণ হবে, আর a এর সাথে -1 গুণ হবে। তো c সমান -a, তাই না? a এর সাথে -1 গুণ হলে -a হয়, সমান c প্লাস a ইকুয়াল টু 0। এটা আমাদের শর্ত। এই শর্তেই এই মূল দুটির একটি অপরটির উল্টো এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট। তো এইভাবে আমরা শুধুমাত্র গুণফলের দ্বারা মানটা বের করে নেব, তাই না? এবার দেখো 15 নম্বরে, 7 নম্বরটাই হয়ে গেল। এবার দেখো 8 নম্বরে কি বলছে। এখানে বলছে কোন শর্তে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর মূল দুটি শূন্য হবে। মানে এর যে মূল দুইটা রয়েছে এর মূল দুইটা শূন্য হবে কোন শর্ত সাপেক্ষে? শর্তটা আমাদের কাছে চাচ্ছে। তো দেখো
ধরি মূল দুটি আমরা ধরে নিই, তাই না? আলফা ও বিটা, আলফা ও বিটা। মূল, এখন কি কাজ হচ্ছে, আমাদের মূলদ্বয়ের একবার যোগফল নির্ণয় করবো আর একবার গুণফল নির্ণয় করবো, তাহলে আমরা সেই শর্তটা পেয়ে যাব। মূল দুটি যোগফল একবার দেখো, যোগফল সমান কি আলফা প্লাস বিটা। মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটার সমান কি 0, কারণ ওখানে বলে দিয়েছে আমাদের শর্তে, দেখো কি বলছে, কোন শর্তে এর মূল দুটি 0 হবে, অর্থাৎ যোগফল এবং গুণফল 0 হবে। তো একবার যোগফল আমরা 0 লিখলাম, একবার গুণফল আমরা 0 লিখবো। তো দেখো এখন যোগফল সমান কি, আমরা যোগফলের সূত্র কি জানি, -b ডিভাইড বাই a, তাই না? এই সূত্রটা আমরা জানি যোগফলের, তো ওটা লিখে দাও যোগফলের জায়গায়, -b ডিভাইডেড বাই a সমান 0, বা এদিকে লিখি, তাহলে গুণফলটা এই জায়গায় করা ঠিক হবে। তো -bটা রেখে দাও আর এটাকে পার করে দাও, এর সাথে 0 গুণ আর এর নিচে 0, এটার সাথে গুণ হয়, তো -b = 0, তাই না? বা b সমান 0। কীভাবে হলো, এই মাইনাস দ্বারা উভয় পক্ষে তুমি যদি গুণও করো সেভাবে মানে প্লাস হয়ে যায় বিটা, আর এই মাইনাসটা ওদিকে পার করে দাও তারপরেও প্লাস হয়ে যায়, তোমার যেভাবে ধরে রাখা ভালো। তো এবার দেখো মূল দুটির গুণফল, এবার গুণফল নির্ণয়ের সূত্রটা আমরা কি জানি, আলফা বিটা সমান 0, শর্ত অনুযায়ী দেখো বলছে একবার মূলদ্বয়ের যোগফল 0 আর একবার গুণফল 0, তো আমরা গুণফল সমান 0 লিখলাম। এখন গুণফল নির্ণয়ের সূত্রটা কি জানি আমরা, c ডিভাইডেড বাই a সমান কি জানি 0, এই যে c, এই গুণফল নির্ণয়ের সূত্রটা আমরা জানি c ডিভাইডেড বাই a। আচ্ছা এখানে দেখো c এর মান যা, a এর মান তা, অর্থাৎ এই যে x² এর সহগ যা, x এর সহগ তা একই, মানে আদর্শ সমীকরণ এটা মূলত, সেই জন্য এখানে চেঞ্জ হচ্ছে না কোনো কিছু। তো দেখো বা c রেখে দাও আর এটা পার করে দাও, এ গিয়ে 0-র সাথে গুণ হয়ে যাবে, যেহেতু ভাগ আছে, গুণ মানে 0, 0-র সাথে এ গুণ মানে 0, অতএব শর্ত b সমান c সমান 0। আচ্ছা দেখো তো b সমান যদি 0 হয়, এখানে বলছে b সমানও 0, c সমানও 0 পেয়েছি, তো b সমান 0 হলে b সমান c হবে না, c সমান 0 হলে c সমান b হবে না, একই হিসাবে b সমান c, c সমান 0, যেহেতু প্রত্যেকটাই সমান একে অপরের সাথে, তাই না? সেই হিসাবে শর্ত হচ্ছে আমাদের এটা। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকে মূলত এগুলো তোমাদের সংক্ষিপ্ত ম্যাথগুলো সমাধান করালাম। আর পরবর্তী ক্লাসে আমি ভেবেছিলাম যে আজকেও বেশ কয়েকটা ম্যাথ ভিতরে অধ্যায় যেগুলো বড় বড় রয়েছে সেগুলো করাবো, কিন্তু সময়ের জন্য করাতে পারছি না। তো পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমি ম্যাথ খুব দ্রুত অনেকগুলো ম্যাথ করিয়ে তোমাদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা করবো এর অধ্যায়। তো আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবার কথা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো আর নিজেদের খেয়াল রাখো। আল্লাহ হাফিজ।